আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ, আমাদের হোমিওপ্যাথির সংবিধান অর্গান অফ মেডিসিনের নিয়মিত আলোচনা হোমিওপ্যাথি বাংলাদেশ কর্তৃক আয়োজিত হচ্ছে এবং এই আলোচনার যিনি আলোচনা রাখবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম ভাই। আজকের অনুচ্ছেদ 14তম সূত্রের আমাদের আলোচনা হবে। আলোচনা করার জন্য মহতারাম আফজালুল ইসলাম ভাইকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনায় আমরা অর্গান অফ মেডিসিন থেকে 14 নং অনুচ্ছেদ আলোচনা করব। আর্টিকেল 14 অর্গান অফ মেডিসিন ধারাবাহিক আলোচনায় ইনশাআল্লাহ এই 14 নং এফোরিজম থেকে আমরা আলোচনা করছি। আর্টিকেল 14 এখানে বলা হচ্ছে, ইংরেজি ট্রান্সলেশনে বলা হয়েছে, there is in the interior of men nothing morbid that is curable, and no invisible morbid alteration that is curable, which does not make itself known to the accurately observing physicians by means of morbid signs and symptoms, an arrangement in perfect conformity with the infinite goodness of the will of the all-wise preserver of human life. এই অনুচ্ছেদের বাংলা অনুবাদে ডাক্তার বদরুল আলম স্যার লিখেছেন, এমন কোনো আরোগ্যযোগ্য রোগ বা পীড়াজনিত পরিবর্তন শরীরের অভ্যন্তরে লুকিয়ে নেই, যা বিবেকসম্পন্নভাবে পর্যবেক্ষণকারী চিকিৎসকের কাছে ব্যক্তিকেন্দ্রিক এবং বস্তু কেন্দ্রিক লক্ষণসমূহের মাধ্যমে নিজেকে জাহির করে না। এটা সেটা যা সর্বজ্ঞাতা মানব জীবন প্রতিপালক নিজের অশেষ মহিমায় প্রদান করেছেন। আলোচনায় অনুচ্ছেদ থেকে আমরা যে পয়েন্ট বা যে ফোকাসিং বিষয়গুলো পাচ্ছি, প্রথম কথা হচ্ছে, ইতিপূর্বে আমরা যে অনুচ্ছেদগুলো আলোচনা করেছি সবগুলো অনুচ্ছেদের ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা বুঝতে পেরেছি হোমিওপ্যাথিক দর্শন বলছে প্রতিটা মানুষের সকল রোগ বা প্রতিটা মানুষের রোগ অবস্থায় প্রথমে যখন জীবনী শক্তি অসুস্থ হয়, যাকে কখনোই যান্ত্রিকভাবে নির্ধারণ করা যায় না, জীবনী শক্তি অসুস্থ হওয়ার সাথে সাথেই সামগ্রিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে লক্ষণ সমষ্টি তৈরি করে। এই লক্ষণ সমষ্টি আসলে রোগ। লক্ষণ সমষ্টির বাহিরে ভিতরে লুকায়িত থাকা অন্য কোনো রোগ থাকতে পারে না, অন্য কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকতে পারে যা আসলে রোগের ফল। প্রকৃত অর্থে সামগ্রিক রোগ হচ্ছে
সামগ্রিক লক্ষণ সমষ্টি, যা জীবনী শক্তির নিজস্ব ভাষা। জীবনী শক্তি যখন অসুস্থ হয়, তার প্রকাশের জন্য প্রতিনিধিত্ব করে লক্ষণ সমষ্টি। সার্বিক, সার্বদৈহিক, আঙ্গিক, বাহ্যিক, আভ্যন্তরীণ, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল লক্ষণ থেকে লক্ষণ সমষ্টি তৈরি হয়, টোটালিটি অফ সিমটমস তৈরি হয়। এর বাহিরে অন্য কোনো একটা বিষয় ভিতরে লুকায়িত থাকবে, রোগের অংশ, তা সিমটমস তৈরি করবে না। কোনো প্রকার কোনো ব্যত্যয় ডাইনামিক সিমটম, ফাংশনাল সিমটমস, সেন্সেশনাল সিমটমস তৈরি করবে না, এমনটা হওয়ার যৌক্তিকতা নাই। জীবনী শক্তি অসুস্থ হওয়া মানে সেটা করবে। আর এই লক্ষণ সমষ্টি প্রকাশিত হওয়ার পরেও এটা মানে রোগ দেখা যায় নাই, রোগ বোঝা যাচ্ছে না, রোগ নির্ধারিত হয় নাই, রোগ ডায়াগনোসড হয় নাই, এটা বলা যাবে না। প্রকৃত অর্থে যদি রোগটাকে আমরা সংজ্ঞার জায়গা থেকে, প্রকৃত বিশুদ্ধ সংজ্ঞাগত জায়গা থেকে আমরা মূল্যায়ন করি। 14 নং এফোরিজমে বলা হয়েছে, দেয়ার ইজ ইন দ্য ইন্টেরিয়র অফ মেন, মানুষের ভিতরে, অভ্যন্তরে, আভ্যন্তরীণ জগতে, হিডেন ওয়ার্ল্ডে, নাথিং মরবিড, কোনো রোগ নাই, দ্যাট ইজ কিউরেবল, যা আরোগ্যযোগ্য, যাকে চিকিৎসা করা যায়, যাকে আরোগ্য করা যায়, যা এখনো ইনকিউরেবল হয় নাই। এমন কোন রোগ যা এখনো কিউরেবল পর্যায়ে আছে, এমন কোন রোগ যা এখনো ইনকিউরেবল পর্যায়ে চলে যায় নাই, এমন কোন রোগ যা এখনো সুনির্দিষ্ট ন্যাচারাল অ্যারেঞ্জমেন্ট অবস্থায় আছে, যাকে কোনোভাবে বিকৃত করা হয় নাই, নষ্ট করা হয় নাই। নিজের হাতে আর্টিফিশিয়ালি আমরা মানুষ বা রোগী নিজে আহ, এটাকে এখনো পর্যন্ত ওইরকম বিশৃঙ্খল করে নাই কোনোভাবে। এমন প্রতিটা রোগের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড নো ইনভিজিবল মরবিড অল্টারেশন, এমন কোনো মরবিড অল্টারেশন অদৃশ্যভাবে ভিতরে থাকতে পারে না, দ্যাট ইজ কিউরেবল, যাকে আরোগ্য করার যোগ্য বলা যেতে পারে। আরোগ্যযোগ্য, চিকিৎসাযোগ্য, চিকিৎসা চলবে, আরোগ্য করার সীমানায় এখনো আছে, সীমানা অতিক্রম করে নাই, এমন কোনো অদৃশ্য রোগও ভিতরে থাকতে পারে না, এমন কোনো ব্যাপার, এমন কোনো বিকৃতি থাকতে পারে না। হুইচ ডাজ নট মেক ইটসেলফ নোন, যা নিজেকে পরিচয় দিবে না, যা নিজেকে প্রকাশ করবে না, স্পষ্ট করবে না, টু দ্য অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ানস, কার কাছে? একজন অ্যাকিউরেট, প্রকৃত, বিশুদ্ধ অবজার্ভিং ফিজিশিয়ান, একজন প্রকৃত নিখুঁতভাবে পর্যবেক্ষণশীল চিকিৎসক যিনি, তার কাছে বিষয়টা প্রকাশ করবে না অবজারভেশনের মধ্য দিয়ে। এমন কোনো অল্টারেশন, এমন কোনো ইনভিজিবল ডিজিজ, এমন কোনো মরবিড কন্ডিশন ইন্টারনালি থাকতে পারে না। যদি, কি বলছে, ইটস সেলফ নোন টু দ্য অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান, মানে একজন প্রকৃত নিখুঁতভাবে পর্যবেক্ষণশীল চিকিৎসকের কাছে এই বিষয়টা ধরা দিবে। হুইচ ডাজ নট মেক ইট সেলফ নোন টু দ্য, মানে যা, কি বলছে, হুইচ ডাজ নট মেক ইট সেলফ নোন টু দ্য অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান, যা একজন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা সম্পন্ন চিকিৎসকের কাছে প্রকাশ করবে না, এমন কোনো রোগ থাকতে পারে না। তাহলে এখানে নাম্বার 1 শর্ত হচ্ছে রোগ ইন্টেরিয়র, ভিতরে, দেহাভ্যন্তরে রোগ তৈরি হয়েছে, রোগ আছে, অথচ লক্ষণ তৈরি করে নাই, এমনটা হওয়ার সুযোগ নাই। রোগ তৈরি হয়েছে, যদি ভিতরে যে কোনো রোগ তৈরি হয় এবং তা এখনো কোনোভাবে চিকিৎসাযোগ্য এবং আরোগ্যযোগ্য হয়। চিকিৎসাযোগ্য মানে আরোগ্যযোগ্য, আরোগ্যযোগ্য মানে চিকিৎসাযোগ্য। এখানে কিউরেবল শব্দটা নিয়ে এসেছে,
দ্যাট ইজ কিউরেবল। এখনো চিকিৎসা করে আরোগ্য করার মতো পুরোপুরি সীমানায় সে আছে, রোগটা আছে। তার ইনভিজিবল কোনো কন্ডিশন এখানে ভিতরে লুকায়িত থাকবে আর লক্ষণ তৈরি করবে না। কোনোভাবে কোনো লক্ষণ তৈরি না করে ভিতরে ভিতরে রুগীকে শেষ করে দিবে, মৃত্যুর মুখে ঠেলে দিবে, এটা হবে না। নিজেকে এটা প্রকাশ না করে থাকতে পারবে না। হুইচ ডাজ নট মেক ইটসেলফ নোন, যা নিজেকে প্রকাশ করে না, করবে না, এমনটা হওয়া সম্ভব না বা এমনটা হয় না। তবে শর্ত কি? টু দ্য অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান। শর্ত হচ্ছে এই যে নিজেকে প্রকাশ করে, যে রোগের অস্তিত্ব নিজেকে প্রকাশ করছে, এটা কেবলমাত্র তিনিই দেখতে পারবেন, বুঝতে পারবেন, চিহ্নিত করতে পারবেন, ডায়াগনোস্ট করতে পারবেন বাই দ্য সিমটমস। এই প্রকাশিত সিমটমসের মধ্য দিয়ে তিনি দেখতে পাবেন, চিহ্নিত করতে পারবেন, ডায়াগনোস্ট করতে পারবেন, ডায়াগনোসিস করতে পারবেন। তিনি কে? অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান। তিনি অবশ্যই তার এই যোগ্যতা সম্পন্ন একটা জায়গা তৈরি করতে হবে। তিনি নিখুঁতভাবে অবজার্ভিং করার ক্ষমতা থাকতে হবে। নিখুঁত পর্যবেক্ষণশীল চিকিৎসকের কাছেই বিষয়টা ধরা দেবে, চিহ্নিত হবে, নির্ধারিত হবে। বাই মিনস অফ মরবিড সাইন অ্যান্ড সিমটম। নিজেকে কিভাবে প্রকাশ করবে এই ইন্টারনাল ইন্টেরিয়র মরবিড কন্ডিশন? মরবিড সাইন অ্যান্ড সিমটমস এর মধ্য দিয়ে। মানে স্বাভাবিক কনস্টিটিউশনাল সাইন অ্যান্ড সিমটমস যেগুলো আছে, যেগুলোকে আমরা চিকিৎসায় কাউন্ট করি, সেগুলো তো আছেই। কনস্টিটিউশনাল, ন্যাচারাল, নর্মাল যে সাইন অ্যান্ড সিমটমস আছে, এর বাহিরেও মরবিড সাইন অ্যান্ড সিমটমস, অসুস্থতা জ্ঞাপক লক্ষণ, চিহ্ন সে প্রকাশ করবে। অ্যান অ্যারেঞ্জমেন্ট ইন পারফেক্ট কনফর্মিটি। এবং এখানে বলা হয়েছে কি, এই যে লক্ষণ সমূহের একটা সুবিন্যস্ত অবস্থার মধ্য দিয়ে নিজেকে নিশ্চিতভাবে সে প্রকাশ করবে, উইথ দ্য ইনফিনিট গুডনেস। এবং এটা হচ্ছে অসীম দয়ালু, অসীম দয়া কার? অফ দ্য অল ওয়াইজ, যিনি মহাজ্ঞানী। অল ওয়াইজ, মহাজ্ঞানী কে? যাকে আমরা স্রষ্টা, আল্লাহ তাআলা, মহান রব, ইলাহ, গড, ঈশ্বর, তিনি ছাড়া আর কে মহাজ্ঞানী থাকতে পারেন? এটা হচ্ছে ওই মহাজ্ঞানীর ইনফিনিট গুডনেস, মানে অশেষ মহিমা, অশেষ দয়া, অসংখ্য অগণিত সীমাহীন দয়া হচ্ছে তার। অফ দ্য অল ওয়াইজ প্রিজার্ভার অফ হিউম্যান লাইফ, যাকে প্রিজার্ভার অফ হিউম্যান লাইফ বলা যায়, বলতে হবে, বা স্যামুয়েল হেনিম্যান বলেছেন, প্রিজার্ভার অফ হিউম্যান লাইফ অলওয়াইজ, যিনি মহাজ্ঞানী এবং প্রিজার্ভার অফ হিউম্যান লাইফ, যিনি হচ্ছে মানব স্বাস্থ্যের সংরক্ষক, মানব স্বাস্থ্যকে যিনি নিরাপত্তা দেন। এখন তিনি, আমরা জানি যারা কোরআন এবং হাদিস পড়েছি, যারা কোরআন এবং হাদিসের কনসেপ্ট মিনিমাম রাখি, আমরা জানি যে মহান রব আল্লাহ তাআলা তিনি পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত বা মহাবিশ্বের সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি পরিচালনা করেন, কিন্তু সরাসরি তিনি নিজ হাতে না করে কাজগুলো সম্পাদন করেন কোনো একটা মেকানিজম ফলো করে, কোনো একটা সূত্র ফলো করে, কোনো একটা তার সৃষ্ট আইন বা নিয়ম ফলো করে তিনি কাজ করেন। চাইলে সূর্য একদিন উত্তর দিকে, একদিন দক্ষিণ দিকে, একদিন পশ্চিম দিকে তিনি উঠাতে পারেন, কিন্তু একটা সূত্র এস্টাবলিশ করেছেন, নিয়ম মাফিক সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে এই মহাবিশ্বের সকল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সবকিছু চলছে। এই মহাবিশ্বের যে নিয়ম,
এই নিয়ম অনুসারে পৃথিবীতে আমরা আমাদের যত প্রাণীকুল আছে, প্রাণীকুলের সৃষ্টি, প্রাণীকুলের জীবন উৎপন্ন হওয়া, জীবন শেষ হওয়া, খাদ্যের উৎপাদন হওয়া, খাদ্যের যোগান আসা, আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি খাবারটা বোধহয় কোনো একজন মানুষ তৈরি করেছে, খাবারটা কোনো একজন কৃষক তৈরি করেছে, ফলটা একটা গাছ থেকে পেয়েছি, কিন্তু এই গাছ এই ফল দিবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, আম গাছে আম ধরবে, নির্দিষ্ট নিয়মে ধরবে, নির্দিষ্ট সিজনে ধরবে, এর আকার আকৃতি, এর স্বাদ, এর টেস্ট, এর উপকারিতা, এর নিউট্রিশন, প্রতিটা ব্যাপার সুনির্দিষ্ট সূত্রে চলে। কাঁঠাল গাছ সে ইচ্ছায়, তার ইচ্ছায় সে নির্ধারণ করতে পারে না যে আমার গাছে এরকম আকৃতি, আমার বডিতে এরকম আকৃতির একটা ফল ধরবে, এর কালার এরকম হবে, এর ঘ্রাণ এরকম হবে, এর টেস্ট এরকম হবে, এর নিউট্রিশন এরকম হবে। প্রতিটা ফলের আলাদা নিউট্রিশনাল কোয়ালিটি আছে, আলাদা স্ট্রাকচার আছে, আলাদা আকৃতি আছে, আলাদা স্মেলিং আছে, আলাদা পুষ্টিগুণ আছে। এই ব্যাপারগুলো সুনির্দিষ্ট সূত্র ছাড়া কখনোই নির্ধারিত হওয়া সম্ভব না। আমি আমি আমার গাছের যত্ন করতে পারি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। যত্ন করার পরেও আমি আমার গাছের এই ফুল ফলের পরিমাণ, আকার আকৃতি, পুষ্টি, এর এক একটা ফলে কতটা টিস্যু থাকবে, কতটা সেল থাকবে, এক একটা ফলে কতটুকু পরিমাণ নিউট্রিশনাল অ্যামাউন্ট থাকবে, এগুলো কিন্তু আমি নির্ধারণ করতে পারি না, নির্ধারণ করার ক্ষমতা নাই। বাহ্যিকভাবে আমরা আমাদের হাতের কাজটাকেও আসলে যা দেখি তা আমরা নির্ধারণ করি না। টোটালি হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম অনুসারে, সুনির্দিষ্ট আইন অনুসারে চলে। এখানে আমাদেরকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ততটুকু, মানে যতটুকু দেওয়া হয়েছে ততটুকুর আলোকে আমরা কিছু কাজ করতে পারি, কিছু পজিটিভ করতে পারি, কিছু চাইলে নেগেটিভ করতে পারি, কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে পারি, কিছু ডিস্ট্রাকটিভ কাজ করতে পারি। এই সীমিত, অতি সীমিত, লিমিটেড কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক এবং গঠনমূলক কাজ করতে পারি মনে করি, আমরা মনে করি নেই যে সবকিছু বোধহয় আমরাই করছি। আসলে এমনটা নয়। তো এখানে এই কথা 14 নম্বর এফোরিজমে স্যামুয়েল হেনিম্যান অকপটে স্বীকার করেছেন। আসলে মানব স্বাস্থ্যের সংরক্ষকের যে জায়গাটা, ফান্ডামেন্টালি এটা হচ্ছে মহান রব আল্লাহ তাআলার হাতে। নির্ধারিতভাবে তিনি এটা করেন এবং তিনি মানব স্বাস্থ্যের সংরক্ষণের জন্য, মানব স্বাস্থ্যের অসুস্থতাকে প্রকাশ করার জন্য, এবং একটা মানুষ যখন, মানুষ বা প্রাণী অন্য ক্ষেত্রেও হবে, শুধু মানুষ না, তো এই যে মানুষ বা প্রাণী, বা আমরা স্পেসিফিক ভাবে হোমিওপ্যাথিক ডক্টরগণ যেহেতু মানুষ নিয়ে বেশি কাজ করি, এখন এই একজন রোগীর ক্ষেত্রে, রোগীর যে ন্যাচারাল ল অনুসারে অসুস্থতা তৈরি হয়েছে, ন্যাচারাল ল অনুসারে তার শারীরিক, মানসিক বা ইন্টারনাল কোনো রোগ তৈরি হয়েছে, এই রোগটাকেও তখন মহান রব আরোগ্যের উদ্দেশ্যে, চিকিৎসার উদ্দেশ্যে, চিকিৎসকের কাছে প্রকাশের উদ্দেশ্যে এখানে সুনির্দিষ্ট ফর্মুলা অনুসারে, অর্ডার অনুসারে তিনি লক্ষণ প্রকাশ করেন, লক্ষণ সৃষ্টি করেন। রোগ তৈরি হয়েছে, এর সাথে সাথে ইন্টারনাল এবং এক্সটার্নাল, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল লক্ষণ প্রকাশিত হয়। এই লক্ষণ প্রকাশিত হওয়াটাকে স্যামুয়েল হেনিম্যান বলছেন যে এটা হচ্ছে ইনফিনিট গুডনেস, মানে অসীম দয়া, আনলিমিটেড দয়া একটা। যদি লক্ষণগুলো না থাকতো, যদি একজন ব্যক্তির ভিতরে একটা প্যাথোলজি তৈরি হয়েছে, কোন রকম কোনো লক্ষণ নাই, রোগী হয়তো ব্যথায়, কষ্টে, যন্ত্রণায় ভীষণ কষ্ট করছে, কিন্তু তার এছাড়া অন্য কোনো লক্ষণ নাই, তার কোনো মোডালিটিস নাই। আমরা যখন মাঝে মধ্যে যখন একটু কমপ্লেক্স কেস পাই, আমরা বুঝতে পারি যে লক্ষণ না থাকলে কেসটাকে ডিল করা কতটা কঠিন কাজ। আর লক্ষণ যখন খুব সহজে আমরা ধরতে পারি, কতটা ভালো লাগে আমাদের কাছে। একজন হোমিওপ্যাথ মাত্রই কিন্তু বিষয়টা ফিল করেন যে একটা রোগীর আজকে কেস টেকিং করলাম, খুব ভালো করে রোগীটাকে আমি বুঝতে পেরেছি যে রোগীটা শান্ত, চুপচাপ প্রকৃতির, অল্পতেই তার মুড সুইংস হচ্ছে, অল্পতেই তার কান্না আসে, খুব সামান্যতেই সে ইমোশনাল হয়ে যায়। এই গরম লাগছে, এই শীত লাগছে, পানির পিপাসা নাই, চর্বি জাতীয় খাবার খেলে তার পেটের সমস্যা হয়ে যায়, খুব মাইল্ড প্রকৃতির, জেন্টল প্রকৃতির। আমি চিন্তা করলাম যে রোগীটাকে পালসিরিলে দিব। এখন রোগীর আসলো, তার জ্বর এসেছে, তার একটা নির্দিষ্ট প্যাথোলজি নিয়ে এসেছে, কিন্তু কোনো দিকে যাওয়া যাচ্ছে না, তার মেন্টাল, কনস্টিটিউশনাল, ইমোশনাল সিমটম ধরা যাচ্ছে না, তার মোডালিটিস নাই। কখন আপনার কষ্টের বৃদ্ধি হয় না, এমন তো আমি বুঝি না।
কখন কষ্টের কমতি হয় এমনটা আমি বুঝি না। আপনার মন কেমন এটা তো আমি বুঝি না। মনের তো কোনো কেমন এটার তো কোনো ধরনই নাই। এই জাতীয় কথা যখন রোগী বলবে বা বলতে চায় তখন কিন্তু আমরা রোগীর সাথে রাগ করি। কারণ আসলে রাগটা করি কিনা আমি তার চিকিৎসার কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। তাকে কি ওষুধ দিব, তাকে কিভাবে অ্যানামনিসিস করব, তার জন্য কি একটা ডিপার অ্যাক্টিভ মেডিসিন দেব নাকি সুপারফিশিয়াল মেডিসিন দিব, তার জন্য কি একটা অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন দিতে হবে নাকি একটা পার্শিয়াল সিমটোমেটিক মেডিসিন দিলেই চলবে, তার মেডিসিনটার পোটেন্সি কতটুকু হবে, পোটেন্সি সেন্টিসিমেল দেব নাকি 50 মিলিসিমেল দেওয়া এখানে জরুরি, মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে তার ইলিমিনেশন ভয়ঙ্করভাবে হবে নাকি ইলিমিনেশন হবে না, মেডিসিনের এই যে ক্রাইটেরিয়াগুলো, মেডিসিন শিখলাম রোগীর মধ্যে সিমটমস নাই, লাভ হবে কি আমার? ক্রাইটেরিয়া গুলোই হচ্ছে আইডেন্টিফিকেশন করছে, ইন্ডিভিজুয়ালাইজেশন করছে, আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, আমাকে ডায়াগনোসিস করতে হেল্প করছে, আমাকে অ্যানামনিসিস করতে হেল্প করছে, আমাকে ডিসিশন নিতে হেল্প করছে। এই সবগুলোই তো সাইন এন্ড সিমটমস এর মধ্য দিয়ে প্রকাশিত হয়, টোটালিটি অফ সিমটমস এর মধ্য দিয়ে প্রকাশিত হয়। লক্ষণের যত ক্লাসিফিকেশন করি না কেন, এক কথায় হচ্ছে এই লক্ষণ, সাইন এন্ড সিমটমস, এটাই তো মূল বিষয়। এই সাইন এন্ড সিমটমস এর এই যে একটা অ্যারেঞ্জমেন্ট, ক্লাসিফিকেশন, একটা পিকচার, একটা ইমেজ, একটা ইন্ডিভিজুয়ালাইজেশন, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়। যদি ইন্ডিভিজুয়ালাইজেশন করার মতো অবস্থা না থাকতো, যদি একই রোগীর ভিতরে আহ 4টা 5টা মেডিসিনের লক্ষণ একাকার হয়ে থাকতো, নির্দিষ্ট একটা মেডিসিনের পিকচারের অস্তিত্ব না থাকতো, তাহলে কিন্তু চিকিৎসা করে নির্দিষ্ট একক ভাইটাল ফোর্সকে টার্গেট করে চিকিৎসা করা, একক মেডিসিন দিয়ে চিকিৎসা করা, এটা সম্ভব হয়ে উঠতো না। অথবা একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী যায়, আমি যদি ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক প্যাথোলজির কথা বলি, যে ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে ডাক্তার আমার পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, পেটটা ভার লাগে, আমার ঘুম হয় না, খুব খারাপ লাগে, ডাক্তার বললো যে তোমার এই পরীক্ষা করো, তোমার এই রক্তের পরীক্ষা করো, প্রস্রাবের পরীক্ষা করো, ব্রেনের পরীক্ষা করো, লিভারের পরীক্ষা করো, পরীক্ষা লিখে দিল, তারপর পরীক্ষা করলাম। অনেকগুলো পরীক্ষা করার পরে দেখা যায় কি, অনেক পরে হয়তো পাওয়া গেল যে আমার নির্দিষ্ট একটা প্যাথোলজি লিভারে আছে, স্টোমাকে আছে, আমার কিডনিতে আছে, ব্রেইনে আছে, হার্টে আছে, পাওয়া গেল। এখন অনেকগুলো পরীক্ষা করার আগে ডাক্তার ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার আগে রুগী ডাক্তারকে ইনফরমেশন করেছেন, ইনফরমেশন করার আগে রুগী নিজে ফিল করেছেন। যদি রুগীর ফিলিংস তৈরি না হতো যে আমার এই জায়গাটাতে একটা খারাপ লাগা কাজ করছে, ভিতরে কিডনি পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, কোনো ফিলিংস নাই, লিভার পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, কোনো ফিলিংস নাই, হঠাৎ করে সে চলে গেল দুনিয়া থেকে, তার চিকিৎসা করার সুযোগ পাওয়া গেল না, ঘটনাটা কি ঘটতো? রোগীর অসুস্থতা শুরু হওয়া মাত্রই তার মন খারাপ হচ্ছে, একা থাকতে মনে চাচ্ছে, সঙ্গী ভালো লাগছে না, আগে যেখানে তার লাইফ পার্টনারের সাথে সে কথা বলতো, গল্প করত, আড্ডা দিত, এখন তার নিজের স্ত্রীকেও ভালো লাগে না, নিজের সন্তানকে ভালো লাগে না, নিজের স্বামীকে ভালো লাগে না। আগে যে ব্যবসার জন্য তিনি জান প্রাণ নিবেদিত হয়ে কাজ করতেন, নির্দিষ্ট নিয়মে তিনি ডিউটিতে কাজ করতেন, এখন ডিউটিতে যেতে মনে চায় না, কাজ করতে মনে চায় না, ডিউটিতে তিনি যেতে বিরক্ত বোধ করেন, সব কাজ ছেড়ে দিয়ে শুয়ে থাকতে মনে চায়। এই যে ব্যাপারগুলো, যে ব্যাপারগুলোকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোনো পাত্তা দিতে চায় না, গুরুত্ব দিতে চায় না, অথচ যে ব্যক্তিটা সুস্থ থাকা অবস্থায় এই লক্ষণগুলো ছিল না, তিনি যখন সুস্থ ছিলেন তার এই অস্বাভাবিক আচরণগুলো ছিল না। সন্তান স্কুলে গেলে সারাক্ষণ উদ্বিগ্নতা, সন্তানের কি হয়ে গেল, কিছু হয়ে গেল কিনা, আধা ঘন্টা 10 মিনিট দেরি হলেই বাবার বা মার অস্থিরতা শুরু হয়ে যায়, এই লক্ষণটা তার আগে ছিল না। তাইলে বোঝা গেল যে এই যে সন্তান স্কুলে যাওয়ার পরে মায়ের এই অস্থিরতা, অস্বাভাবিক অস্থিরতা, বারবার করে দুশ্চিন্তা, কি হয়ে গেল, কিছু হয়ে গেল কিনা, দুর্ঘটনায় পড়ে গেল কিনা, বারবার ফোন দিচ্ছে, টিচারকে ফোন দিচ্ছে, কি হয়ে গেল, স্কুলে চলে যাচ্ছে বাসা থেকে, অথচ তিনি এই অসুস্থতা হওয়ার আগে এরকম আচরণ করতেন না। যে খাবার তিনি এখন খেতে পারেন না, খাবার দেখলেই বমি আসে, খাবার দেখলেই তার খারাপ লাগে, বিরক্ত লাগে, খাবার তুমি আমার সামনে আসছো, কোনো খাবার দূরে সরে নিয়ে যাও, এ খাবার আমার সামনে নিয়ে আসবে না, এই খাবারটাকে তিনি এখন ঘৃণা করেন, এই খাবার তিনি এখন পেটের ভিতরে নিলে বমি হয়ে যায়, মাথা ঘোরায়, উদ্গ্রীব কাজ করে, অস্থিরতা কাজ করে, অথচ এই খাবারটা 2 মাস আগে তিনি খুব পছন্দ করতেন।
সন্তান বলতেছে, বাবা এটা তো আপনার ফেভারিট খাবার, এটা তো আপনার খুব পছন্দের খাবার, সেটাই তো নিয়ে আসলাম। বলো যে না, এটা আমার সম্ভব না, আমি খাবো না, এ খাবার খাওয়া সম্ভব না, খেলে আমি অসুস্থ হয়ে যাব, এই খাবার দেখলে এখন আমার খারাপ লাগে। তাইলে এই যে ব্যাপারগুলো, যেটা আপনি যান্ত্রিকভাবে নির্ধারণ করবেন যে তার এই যে খাবার হজম হয় না, এই খাবারটা তার ভালো লাগে না, পছন্দ হয় না, অনেক পরে গিয়ে যান্ত্রিকভাবে তার স্টোমাকে, তার পাকস্থলীতে, তার পিত্তথলিতে, তার ইন্টারনাল কোনো একটা পার্টিকুলার প্যাথোলজি পেলেন। এই পার্টিকুলার প্যাথোলজিটা কি চূড়ান্ত, ফাইনাল, টোটাল রোগ হিসাবে স্পেসিফিক করে রাখা হলো, বাকি সবগুলো সিমটমসকে অ্যাভয়েড করা হলো। এটার আসলে লজিক্যাল কোনো পয়েন্টই নাই এখানে, লজিক্যাল কোনো জায়গায় থাকতে পারে না। সামগ্রিকভাবে রোগীটা যখন অসুস্থ হয়, শুরু থেকে হিসাব করে, শুরু থেকেই তার সেন্সেশনাল, ফাংশনাল যেই সিমটমসের অবতারণা হয়, এই সবগুলোই রোগের অংশ, সবগুলোই রোগের বহিঃপ্রকাশ, সবগুলোই রোগ সে নিজেকে প্রকাশ করছে। আর এই নিজেকে প্রকাশ করার জায়গাটা মহান রব আল্লাহ তাআলা ন্যাচারাল ল অনুসারে এস্টাবলিশড করেছেন, এবং এটাকেই, এই লক্ষণ অ্যারেঞ্জমেন্টের প্রকাশিত অবস্থাটাকে মহান রবের অপার মহিমা, অপার দয়া হিসেবে স্যামুয়েল হ্যানিম্যান নির্ধারিত করেছেন, সাব্যস্ত করেছেন যে এটা হচ্ছে মহান রবের দয়া। এই অনুগ্রহটাকে আমরা অবমূল্যায়ন করতে পারি না, এই অনুগ্রহটাকে আমরা নষ্ট করে দিতে পারি না। এখন এই নষ্ট হওয়াটা কয়েকভাবে হতে পারে। আমরা যখন এই লক্ষণগুলোকে চিহ্নিতই করতে প্রয়োজন মনে করি না, শুধুমাত্র রোগ খুঁজতেছি, রোগ খুঁজতেছি, অথচ রোগী তো নিজেই রোগের প্রকাশ করে দিচ্ছে। আমরা বলছি যে না, তোমার কোনো রোগ নাই। যতক্ষণ স্পেসিফিক পার্টিকুলার একটা মেটেরিয়াল প্যাথোলজি পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা বলছি তোমার রোগ নাই, অথচ এখানে শত শত অস্বাভাবিক লক্ষণ যা রোগের অস্তিত্ব প্রকাশ করছে, তাই হচ্ছে রোগ। এজন্য হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে রোগের পরিচয় নিশ্চিত হওয়া, রোগের ব্যাপারে, রোগটা আসলে কি, হোয়াট ইজ ডিজিজ, হোয়াট ইজ দ্য নলেজ অফ ডিজিজ, এটা নিশ্চিত হওয়া, এটা বুঝতে পারা, এটা হচ্ছে ভালো হোমিওপ্যাথ হওয়ার অন্যতম শর্ত। বিশুদ্ধ হোমিওপ্যাথ হওয়ার, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হওয়ার, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে, হোমিওপ্যাথিক ফিলোসফি থেকে, হোমিওপ্যাথিক আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে পিওরলি রোগের জ্ঞান অর্জন করতে হবে। রোগের জ্ঞান অর্জনের জায়গাটা যদি আমার অবিশুদ্ধ হয়ে যায়, ইমপিউর হয়ে যায়, গোলযোগ বেঁধে যায়, আমার সারা জীবনের প্র্যাকটিসেও গোলযোগ বাঁধবে, প্র্যাকটিসেও ভুল প্র্যাকটিস চলতে থাকবে। এখন আমার এই লক্ষণগুলোকে যারা পৃথিবীর আধুনিক বিজ্ঞান গুরুত্ব দিচ্ছে না, তাদের কাছে এই লক্ষণগুলো অবমূল্যায়িত হচ্ছে। আবার এখানে আরেকটা যে পয়েন্ট বলা হয়েছে, অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান, একজন হোমিওপ্যাথ হিসেবে আমি জানি যে লক্ষণগুলোর গুরুত্ব আছে, কিন্তু আমি যদি অবজারভেশন না করতে পারি, পিওরলি বা অ্যাকিউরেটলি, বিশুদ্ধভাবে, নিখুঁতভাবে, সিরিয়াসলি আমি আমার রোগীর লক্ষণগুলোকে অ্যানালাইজ না করতে পারি, তখন কিন্তু আসলে আমার লক্ষণের গুরুত্ব আছে আমি জানি, তারপরেও কিন্তু আমি লক্ষণগুলোকে অবমূল্যায়ন করলাম। তাইলে বোঝা গেল যে লক্ষণকে যারা গুরুত্ব একদম দিচ্ছে না, তারা যেমন লক্ষণগুলোকে অবমূল্যায়ন করছে, প্রকৃতপক্ষে রোগটাকে চিহ্নিত করতে পারছে না। ন্যাচারাল ওয়েতে যেই রোগটা প্রকাশিত হচ্ছে, যা স্রষ্টার দয়ার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটাকে যারা নির্ধারিত করছে না, অবমূল্যায়ন করছে, তাদের যেমন এখানে একটা বড় ধরনের লেকিংস, একইভাবে একজন হোমিওপ্যাথির বড় ধরনের লেকিংস হবে তখন, যখন তিনি লক্ষণগুলোকে চিনতে পারবেন না, লক্ষণগুলোকে বুঝতে পারবেন না, লক্ষণগুলোকে তিনি অবজারভেশন দিয়ে, বিশুদ্ধ নিখুঁত অবজারভেশন দিয়ে বের করে নিয়ে আসতে পারবেন না, নির্ধারণ করতে পারবেন না, আইডেন্টিফিকেশন করতে পারবেন না, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারবেন না, তখনও কিন্তু তিনি লক্ষণগুলোকে অবমূল্যায়ন করছেন। আর এই জায়গাটা আরেকটা জায়গা, যে লক্ষণগুলো কোনোভাবে কোনো চিকিৎসকের মাধ্যমে যখন সাপ্রেসড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেখানে ন্যাচারাল লক্ষণগুলো প্রকাশিত হয়েছে, ন্যাচারালি সে একটা অ্যারেঞ্জমেন্ট অফ সিমটমস নিয়ে আপনার কাছে আসার কথা, সে আবার আসলো কি, লক্ষণগুলোর কোনো শৃঙ্খলা আপনি খুঁজে পাচ্ছেন না,
লক্ষণগুলো দেখা গেল যে তার যখন চর্মরোগ হয়েছে মলম লাগানো হয়েছে, তার যখন ব্যথা করতো পেইন কিলার ওষুধ খেত, তার যখন যেটা হতো শুধুমাত্র ওই অংশের চিকিৎসা করত, তার সাথে তার অ্যাংজাইটি, তার ডিলিউশন, তার মোডালিটিস কোনো কিছুর কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। সুতরাং লক্ষণ যেখানে যতটুকু প্রকাশিত হচ্ছিল ততটুকুকে সেখানে সাপ্রেস করা হয়েছে। এই পর্যায়ে দেখা গেল যে রুগীর আপনার কাছে আসলো, এই রুগীর আগমন ঘটলো আপনার কাছে। এখন তিনি যখন আপনার কাছে আসবেন তার ক্ষেত্রে দেখা যাবে কি লক্ষণগুলোর স্পষ্ট যে একটা প্রকাশ, সুনির্ধারিত ন্যাচারাল যে এক্সপ্রেশন বা ন্যাচারাল যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা, লক্ষণগুলোর একটা সুবিন্যস্ত একটা ইমেজ থাকার কথা, এই রোগীর ক্ষেত্রে কিন্তু পাবেন না। আর যেখানে অ্যারেঞ্জমেন্ট অফ সিমটমস থাকবে না সেখানে ওই রোগীটাকে কিউরেবল বলা যাবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের কাছে এখন যে রোগীগুলো আসে হোমিওপ্যাথদের কাছে, অনেক রোগী দেখা যায় কি আসলে ইনকিউরেবল অবস্থায় সে আসে। তার রোগগুলোকে বিভিন্ন সময়ে চিকিৎসা করে, পার্টিকুলার প্যাথোলজি ধরে ধরে চিকিৎসা করে করে দেখা যায় কি একটা কমপ্লেক্স পিকচার নিয়ে যখন আপনার কাছে আসে, একটা অ্যারেঞ্জমেন্ট অফ সিমটম যখন থাকে না এবং একটা নির্ধারিত ওয়েতে কাজ করার, একটা নির্ধারিত পথ ধরে ঔষধ নির্বাচন করার কোনো অবস্থা যখন থাকে না, তখন যে গোলযোগটা তৈরি হয়, এই গোলযোগটা ইঙ্গিত দিচ্ছে যে এই রোগীটাকে আসলে প্রকৃতপক্ষে আরোগ্য করা যাবে না। সুতরাং একটা রোগী কিউরেবল নাকি ইনকিউরেবল, রোগীটা কি আরোগ্যযোগ্য নাকি আরোগ্যযোগ্য না, এটা কিন্তু তার টোটালিটি অফ সিমটমস এর জায়গা থেকেই অনুমান করা যায়। যেই রোগীর ক্ষেত্রে সুস্পষ্ট একটা পিকচার থাকবে সেই রোগীর ক্ষেত্রে রোগীটা চিকিৎসা করে আরোগ্য করা যাবে, আপনি নিশ্চিতভাবে বলতে পারেন। আর যে রোগীর ক্ষেত্রে লক্ষণগুলোর পিকচার থাকবে না, অ্যারেঞ্জমেন্ট থাকবে না, সুবিন্যস্ত অবস্থা থাকবে না, লক্ষণগুলোর অস্বাভাবিক একটা অবস্থা তৈরি হয়ে যাবে, লক্ষণ দুইটা প্রকাশিত হয়েছে, 10টা সাপ্রেসড হয়েছে, এভাবে একটা লক্ষণ আরেকটা লক্ষণের সাথে একটা গোলযোগ তৈরি করে ফেলেছে, ওই লক্ষণ যুক্ত রোগীকে চিকিৎসা করে উপশম দেওয়া যেতে পারে, আরাম দেওয়া যেতে পারে, কিন্তু পিওরলি যেই আরোগ্য করা, কমপ্লিট আরোগ্য করা বলতে আমরা যা বুঝি, সে আরোগ্যটা তখন ওই রোগীর ক্ষেত্রে হবে না। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, মানে স্বাভাবিকভাবে এই 14 নম্বর এফোরিজমের শিক্ষা। এজন্য আমরা কোন রোগীটাকে চিকিৎসা করতে পারবো কি পারবো না, এটা কিন্তু এই সিমটমস এর অবজারভেশন থেকেও বোঝা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ক্লু আছে, এখানে পয়েন্ট আছে। এখানে যেহেতু বলা হয়েছে যে প্রতিটা রোগ নিজেকে প্রকাশ করে, এমন কোনো রোগ নাই যা আরোগ্যযোগ্য নিজেকে প্রকাশ করে না লক্ষণ সমষ্টি দিয়ে। তবে শর্ত কি, অ্যাকিউরেটলি অবজার্ভিং ফিজিশিয়ান। এখানে একটা পয়েন্ট, আমি যে পয়েন্টগুলো বললাম, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা যে হতে পারে রোগীটা আরোগ্যযোগ্য, রোগীর রোগটা আরোগ্যযোগ্য, তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, তার যে অসুস্থতা বা প্যাথোলজি নিয়ে এসেছে আরোগ্যযোগ্য। এখন এই কেসটাকে আমি যখন চিকিৎসা করছি আমি আরোগ্য করতে পারছি না, কিন্তু আসলে কেসটা আরোগ্যযোগ্য। কেন পারছি না? এর মানে হচ্ছে রোগীর লক্ষণগুলোকে আমি ধরতে পারছি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত লিমিটেশনস। লক্ষণগুলো মানে ধরা যাচ্ছে না, লক্ষণগুলো স্পষ্ট ইমেজ দিচ্ছে না। এর কিন্তু একটা অর্থ আমি বললাম যে যখন লক্ষণগুলো নষ্ট করে নিয়ে আসে, বিকৃত করে, সাপ্রেসড করে, এলোমেলো করে নিয়ে আসে, কিন্তু এমনটা না। আমি আমার সীমাবদ্ধতার কারণে, জ্ঞানের ঘাটতির কারণে, অবজারভেশন ক্যাপাসিটির লিমিটেশনস এর কারণে, মেডিসিনের জ্ঞানের অভাবের কারণে, ফিলোসফিক্যাল জ্ঞানের অভাবের কারণে লক্ষণগুলোকে ধরতে পারি না। কোনটা লক্ষণ, কোনটা লক্ষণ না, কোনটা গুরুত্বপূর্ণ লক্ষণ, কোনটা অগুরুত্বপূর্ণ লক্ষণ, কোনটা ইন্ডিভিজুয়ালাইজেশন করার জন্য খুব মার্কা মারা লক্ষণ, সে জায়গাটা আমার নাই, সেই ক্যাপাসিটি আমার নাই। এখন এই কেসটা আরোগ্যযোগ্য হলেও আমার কাছে কেসটা অনারোগ্যযোগ্য হতে পারে, ইনকিউরেবল হতে পারে। এজন্য একটা কেস কোনো একজন চিকিৎসকের কাছে আরোগ্য হয় নাই মানেই যে কেসটা ইনকিউরেবল, সবসময় নিঃশর্তে এটা বলা যাবে না। হতে পারে এটা ওই চিকিৎসকের কাছে ইনকিউরেবল ছিল, আরেকজন যোগ্য পারফেক্ট স্কলার হোমিওপ্যাথের কাছে সেটা আরোগ্যযোগ্য হতে পারে। এজন্য যে কোনো কেসে আমরা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না যে এটা পিওরলি ইনকিউরেবল কেস। হতে পারে এটা আমার সীমাবদ্ধতা, আমার কাছে এটা ইনকিউরেবল। এজন্য যে কোনো কেসে এটা আমার জায়গা থেকেও
আমরা মানে আমাদের ব্যক্তিগত হোমিওপ্যাথিক প্র্যাকটিসে আমরা বুঝতে পারবো যে কোন কেসটাতে আমরা সফলতা পেতে পারি। একটা কেসে যখন দেখা যায় কি আমরা সুন্দরভাবে স্পষ্টভাবে একটা কেস টেকিং করলাম এবং কনফিডেন্টলি একটা ওষুধ নির্বাচন করার একটা ইমেজ আমি বের করে নিয়ে আসতে পারলাম, তখন আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে মেডিসিনটা সুন্দর নির্বাচিত হবে এবং এই রোগীটা আমার কাছে আরোগ্য হবে। আবার আরেকটা কেসে দেখা গেল যে আমি অনেক চেষ্টা করেও এরকম একটা পিকচার, এরকম একটা ইমেজ, এমন একটা অ্যারেঞ্জমেন্ট অফ টোটালিটি অফ সিমটমস আমি বের করে নিয়ে আসতে পারলাম না। আমি ধরে নিতে পারি যে রোগীটা আমার কাছে আরোগ্য হবে না, বা আমি ধরে নিতে পারি যে রোগীটা আমার চিকিৎসায় অগ্রসর করানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। মানে চিকিৎসকের সীমাবদ্ধতাও এই অবজারভেশনের স্কেল থেকে নির্ধারণ করা যায়। চিকিৎসকের ক্যাপাসিটি কতটুকু হবে, চিকিৎসক এই কেসটাতে সফল হবেন কি হবেন না, চিকিৎসকের কাছে এই কেসটা কিউরেবল হবে নাকি ইনকিউরেবল থাকবে, এই জায়গাটাও অবজারভেশন ক্যাপাসিটির স্কেল করে এটা নির্ধারণ করা যেতে পারে। তো যাই হোক, সার্বিকভাবে আমরা এই 14 নম্বর এফোরিজম থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, স্যামুয়েল হ্যানিম্যান যে কথাটা স্পষ্টভাবে আগেও অনেক জায়গায় বলেছেন, এখানে আরো সুন্দর করে ক্লিয়ার করে যে বিষয়টা বলেছেন, যেই রোগীতে আমরা চিকিৎসা করতে যাই, যে কোনো রোগী, সেটাতে অবশ্যই লক্ষণ থাকবে, লক্ষণ সমষ্টি থাকবে। যদি লক্ষণ সমষ্টি না থাকে তাহলে বুঝতে হবে যে আমার অবজারভেশন ক্যাপাসিটি এখানে ভালো না। আর যদি এমন হয় যে না, অবজারভেশন পিওর ছিল, বিশুদ্ধ ছিল, 100% ছিল, তারপরেও এখানে লক্ষণ সমষ্টির অবস্থান ভালো না, বা লক্ষণ সমষ্টির মধ্য দিয়ে স্পষ্টভাবে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, তখন বুঝতে হবে যে রোগীটা আসলে আরোগ্য যোগ্যই না, পিওরলি আরোগ্য করা যাবে না। অথবা অনেক সার্জিক্যাল কেস এমন থাকে যে আপনি লক্ষণ এলোমেলো লক্ষণ পাবেন, তখন বুঝতে হবে যে রোগীটাকে সার্জারিতেই ছেড়ে দিতে হবে। একদম বিশুদ্ধভাবে ঔষধ নির্বাচন করার মতো লক্ষণ সাধারণত মেডিসিনাল কেসে সবগুলোতেই থাকে। সার্জিক্যাল কেসে দেখবেন যে লক্ষণগুলোর একটা সুন্দর চিত্র থাকে না, তখন ধরে নিতে হবে যে আপনি নিশ্চিতভাবে ওষুধ নির্বাচন করতে পারছেন না, মানে এটা আপনার চিকিৎসায় সমাধান হবে না। হতে পারে এখন এটা অন্য আরেকজন স্কলার হোমিওপ্যাথের কাছে এটা আরোগ্যযোগ্য, অথবা হতে পারে যে রোগীটা আসলে সার্জিক্যাল পর্যায়ে চলে গেছে, সার্জারি তার চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে প্রাইমারি একটা অ্যানালাইসিস। তারপর আপনি সার্জারির ব্যাপারটা তো শুধুমাত্র সিমটমসের উপর ডিপেন্ড করেই ফাইনাল করছেন না, তার রোগের ব্যাপারে যদি আপনার জ্ঞান থাকে, প্যাথোলজির ব্যাপারে জ্ঞান থাকে, অথবা আরেকজন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়ে এখানে আসলে ব্যাপারটা কি, তখন আপনি নির্ধারণ করবেন। এখানে লক্ষণের গুরুত্ব বলতে কি যে বিষয়টা বোঝানো হয়েছে সেই জায়গাটা আগে আমরা বুঝবো, তারপর আমরা অন্যান্য যে সহযোগিতাগুলো নেওয়ার প্রয়োজন, অন্য আরেকজন পুষ্টিবিদের সহযোগিতা নেওয়া লাগতে পারে, অন্য আরেকজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেওয়া লাগতে পারে, অন্য একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া লাগতে পারে, সেটা আমি নেব, সেটাতে অসুবিধা নেই। একজন হোমিওপ্যাথ পৃথিবীর সকল পার্টে বিশেষজ্ঞ হতে পারবেন না, সুতরাং তিনি তার ফিলোসফিতে বিশেষজ্ঞ হওয়া জরুরি, তিনি তার দর্শনে অভিজ্ঞ স্কলার হওয়া জরুরি। তিনি যদি তার লক্ষণের জায়গাগুলোকে চিনতে না পারেন, তিনি যদি একটা রোগী দেখে মেডিসিনের লক্ষণগুলোর সাথে তার সামঞ্জস্যতা তৈরি না করতে পারেন, লক্ষণগুলোর অ্যারেঞ্জমেন্ট তার কাছে স্পষ্ট চিত্রের মতো ধরা পড়ে না পড়ে, লক্ষণগুলোর অ্যারেঞ্জমেন্ট তিনি ধরা পড়ার মতো জ্ঞান অর্জন না করেন, তিনি অন্য বিষয়ে যত স্কলার হন না কেন, তিনি কিন্তু হোমিওপ্যাথিতে ভালো করার সক্ষম হবেন না। এবং এই চিত্রটা এখন হোমিওপ্যাথিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এখন রোগীর বলতেছে রোগী লক্ষণ দেয় না, রোগী নাকি মানসিক লক্ষণ দেয় না, বলে যে মানসিক লক্ষণে চিকিৎসা দেব কি করে, রোগী তো মানসিক লক্ষণ প্রকাশই করে না। অথচ স্যামুয়েল হ্যানিম্যান এখানে বলছেন কি যে লক্ষণ অবশ্যই প্রকাশিত হয়, কিন্তু মানে অবজারভিং ক্যাপাসিটি চিকিৎসকের থাকা লাগবে, অ্যাকিউরেটলি অবজারভিং ক্যাপাসিটি থাকা লাগবে। এখন যেই চিকিৎসক অবজারভেশন করার ক্ষমতা রাখেন না, যেই চিকিৎসক লক্ষণ কাকে বলে, মানসিক লক্ষণ কোনটা, মানসিক লক্ষণের যেই এক্সপ্রেশনটা কিভাবে আসতে পারে সেই জায়গাটা তিনি চিনেন না, জানেন না, বুঝতে পারেন না, তিনি তো বলবেন যে রোগী মানসিক লক্ষণ দেয় না, রোগীর লক্ষণ দিতে চায় না, রোগীরা কথা বলতে চায় না। অথচ রোগী কথা বলতে চায় না, রোগী মানসিক লক্ষণ দিতে চায় না, রোগীকে প্রশ্ন করলে রেগে যায়, রোগীকে প্রশ্ন করলে চুপ থাকে, রোগীকে প্রশ্ন করলে ডাক্তারকে গালি দেয়, এই সবগুলোই তো লক্ষণ। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এভাবে অসংখ্য অগণিত লক্ষণ রোগীরা প্রকাশ করে, মানসিক লক্ষণও প্রকাশ করে, শারীরিক লক্ষণও প্রকাশ করে। সীমাবদ্ধতা আমাদের জায়গাতেই অধিকাংশ ক্ষেত্রে থাকে, যদি রোগীটা কিউরেবল পর্যায়ে থাকে।
আর যদি কিউরেবল পর্যায়ে না থাকে, সেখানে আমি বারবার চেষ্টা করেও যখন চিত্র খুঁজে না পাবো, ধরে নিতে পারি যে কেসটা কোনোভাবে বিকৃত করা হয়েছে, নষ্ট করা হয়েছে, এলোমেলো করা হয়েছে। কেসটা এখন হয়তোবা শুধুমাত্র পেলিয়েশনের উদ্দেশ্যে চিকিৎসা চালিয়ে যাওয়া লাগবে, অথবা কেসটাকে আমাকে ছেড়ে দিতে হবে, অন্য আরেকজন স্কলারের কাছে কেসটা রেফার করতে হবে। জাস্ট 14 এফোরিজম থেকে কতগুলো শিক্ষা যে আমাকে দিচ্ছে, একজন হোমিওপ্যাথকে দিচ্ছে, একজন ফিজিশিয়ানকে দিচ্ছে, তা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং এখানে এই এফোরিজমে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা স্যামুয়েল হেনিম্যানের আরেকটা সুন্দর সংযোজন, বিশাল বড় উদার মানসিকতার পরিচয়। স্যামুয়েল হেনিম্যান এখানে তার জ্ঞানের অহংকার না করে স্রষ্টার কাছে তিনি মাথা অবনত করেছেন এবং স্রষ্টার মহিমা প্রকাশ করেছেন। থ্যাংক ইউ। আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, যারা এই মুহূর্তে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিজেদের অবস্থাকে অ্যানালাইসিস করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সম্মানিত আলোচক আমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এমন নয় যে আহ কোনো একপেশে আলোচনা। সুতরাং এই আলোচনা থেকে আমরা প্রত্যেকেই স্ব জায়গা থেকে যদি আমরা এটাকে অনুধাবন করতে পারি এবং সেই আলোকে নিজেদেরকে, যার যেখানে বিচ্যুতি আছে, লক্ষণের মূল্যায়নের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো অংশে, সেই দিকটা আমরা চেষ্টা করব আমাদেরকে যোগ্য করে তোলার জন্য। আর যেখানে আমি অবুঝ বা বুঝতে পারবো না, সেখানে যার এই বিষয়ে জ্ঞান আছে তার কাছ থেকে আমরা আহ অবশ্যই সহযোগিতা গ্রহণ করব। এক্ষেত্রে সম্মানিত আলোচক বলেছেন প্রয়োজনে গাইনোকোলজিস্ট বা অন্যান্য যেসব বিষয়ে নিউরোলজিস্ট সহ, মানে যেখানে ইয়ে হবে, যে যার কাছে প্রয়োজন তার কাছ থেকে আমরা আহ যে বিষয়ে আমরা জানবো না সেটা জানার চেষ্টা করব। তারপরও আমরা রোগীকে নিরোগ করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্রমান্বয়ে নিজেদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।